সোনমার্গ, যা ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলায় অবস্থিত একটি শৈল শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯,২০০ ফিট উচ্চতায় অবস্থিত অপরূপ সৌন্দর্যে ঘেরা স্বর্ণসম এই উপত্যকা ঘোরার জন্য একটি দিনই যথেষ্ট। আমাদের ৭ রাত ৮ দিনের এই জম্মু কাশ্মীর ট্যুরের চতুর্থ দিন অর্থাৎ ২০শে এপ্রিল ২০২৫ সকাল সকাল শ্রীনগর থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা সোনমার্গের উদ্দেশ্যে। সোনমার্গ কিভাবে পৌঁছাবেন, এখানে কি কি দেখবেন, এখানে কি কি ধরনের স্ক্যাম হয় এবং সর্বোপরি সমস্ত খরচ খরচার বিস্তারিত বিবরণ থাকলো আমার এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও, সোনমার্গ ভ্রমণ। গুড মর্নিং। আজকে ২০ এপ্রিল ২০২৫ রবিবার, এখন সময় সকাল ৯টা। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সোনমার্গ। তো সোনমার্গ শ্রীনগর থেকে মোটামুটি ৯০ কিলোমিটার, সময় লাগে ওই ২.৫ থেকে ৩ ঘন্টা। শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার জন্য কোনো রকম শেয়ার ট্যাক্সি বা বাসের অপশান কিন্তু নেই। আপনাদের ট্যাক্সি বা ট্রাভেলার বুক করেই সোনমার্গ পৌঁছাতে হবে। ফর আপ অ্যান্ড ডাউন রিজার্ভ ট্যাক্সি বা ট্রাভেলারের কস্ট স্ক্রিনে দেওয়া থাকলো, প্রয়োজন পড়লে দেখে নেবেন। আমরা যে পথ ধরে সোনমার্গ যাচ্ছি এটা হচ্ছে NH1। এই রাস্তাটা উড়ি থেকে শুরু হয়ে শ্রীনগর, সোনমার্গ হয়ে জজিলা পাস হয়ে লে অব্দি গেছে। সোনমার্গ যাওয়ার পথে এরকম একটা ছোট নদী পড়বে, এটার নাম হচ্ছে সিন্ধু নালা, বা এখানকার লোকেরা এটাকে বলে নালা সিন্ধ। এটা কিন্তু সিন্ধু নদী না। তো এই হচ্ছে ব্যাপার। এই নদীটা এটা আমাদের সাথে সোনমার্গ অব্দি মানে পাশাপাশি চলতে থাকবে। তো দারুণ লাগছে, আজকে রোদ ঝলমলে আবহাওয়া, অসাধারণ লাগছে। শ্রীনগর থেকে প্রায় ৫৫ কিলোমিটার পথ চলে এখন আমরা ক্রস করছি সাম্বাল ভিলেজ। আপনারা চাইলে সাম্বাল ভিলেজ বা কুলল্যান্ড ভিলেজে একটি নাইট স্টে করতে পারেন। চেষ্টা করবেন সাম্বাল ভিলেজে রোড সাইড কোনো ধাবা থেকে ভারী কিছু খাবার খেয়ে নিতে, কারণ সোনমার্গে ধাবা বা রানিং রেস্টুরেন্ট কিন্তু নেই। এই সুন্দর রাস্তা ধরে আরও কিছু দূর এগোনোর পর রাস্তার ডান দিকে আপনাদের চোখে পড়বে বরফের পাহাড়ে বেষ্টিত কাঙ্গন ভ্যালি।
শ্রীনগর থেকে প্রায় ৭৫ কিলোমিটার পথ চলে এরপর আমাদের চোখে পড়ল সোনমার্গ টানেল, যার আরেক নাম জেডমোর টানেল। এটি লম্বায় 6.5 কিলোমিটার এবং এই টানেলটি চওড়ায় প্রায় 10 মিটার। 2025 সালের 13ই জানুয়ারি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই টানেলটি উদ্বোধন করেন। এই টানেলটি ওপেন হওয়ার ফলে এখন সারা বছর NH1 জাতীয় সড়ক খোলা থাকবে। এই টানেলটি তৈরি হওয়ার আগে গগনগির গ্রাম থেকে সোনমার্গ পৌঁছাতে 1 ঘন্টা লাগতো, যেটা এখন 10 মিনিটেই ক্রস করা যাচ্ছে। সোনমার্গ নামে প্রসিদ্ধ এই জায়গার অরিজিনাল নামটি হলো সোনামার্গ। এখানে নাকি সারা বছর রোদ ঝলমলে আকাশ দেখা যায় এবং এখানে এই বরফ ঘেরা পাহাড়গুলিতে সূর্যের আলো পড়লে তা নাকি সোনার মতো চকচক করে, তাই এর নাম সোনামার্গ। এখন বাজে মোটামুটি 12টা। আমরা একটু টাইম নিয়ে এসেছি, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল। তো আমরা এই সোনমার্গে পৌঁছে গেছি। সোনমার্গে এসে দুটো জায়গা দেখার আছে, মানে আপনারা দুদিকে যেতে পারেন। এই আমার পিছনে যে মেন রাস্তা দেখছেন, মেন রাস্তা থেকে আপনারা যদি ডান দিকে এই দিকে যান, এদিকে হচ্ছে থাজিবাস গ্লেসিয়ার। তো ওখানে যাওয়ার সময় অনেকগুলো ওরা পয়েন্ট বলে আছে, এই সেই ইত্যাদি ইত্যাদি, কিছু নেই। গ্লেসিয়ারটাই নিয়ে যাবে, মাঝখানে অনেকগুলো উপত্যকা পড়বে, ওগুলো দেখাতে দেখাতে যাবে। বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে ওখানে, এই হচ্ছে ব্যাপার। আর একটা হচ্ছে এই রোড ধরেই আমরা যেখান থেকে এলাম, আরো যদি লের দিকে এগিয়ে যাই তাহলে 0 পয়েন্ট বলে একটা জায়গা আছে, ওখানে অব্দি নিয়ে যাবে। ওখানে বরফ পেয়ে যাবেন, ওখানে সবসময় মোটামুটি বরফ পাওয়া যায়। তো এই হচ্ছে দুটো পয়েন্ট। 0 পয়েন্টে আপনাকে যেতে গেলে অবশ্যই গাড়ি করে যেতে হবে। গাড়ির রেট মোটামুটি ওরা বলে 7,000 টাকা, ওই 7 থেকে 8 জন। এবার বার্গেনিং করতে হবে, কখনো কখনো ওটা 3,000-এও নেমে যায়। আর থাজিবাস গ্লেসিয়ারের দিকে যদি যান, এখান থেকে থাজিবাস গ্লেসিয়ার হচ্ছে হেঁটেও যাওয়া যায় মোটামুটি 5 কিলোমিটার মতো। তো সেটাও ট্রাই করতে পারেন, অথবা ঘোড়ায় যদি যান, ঘোড়ায় রেট হচ্ছে 2250। এবার বার্গেনিং করে নিতে হবে, বার্গেনিং করলে রেটটা অনেকটা কমে। আপনারা একদিনে থাজিবাস গ্লেসিয়ার এবং 0 পয়েন্ট বালতাল কভার করতে পারবেন না, যে কোনো একদিকেই যেতে পারবেন। যদি আপনারা সোনমার্গে একটি রাত স্টে করেন, সেক্ষেত্রে একমাত্র দুটি দিক দুটি দিনে কভার করতে পারবেন। সোনমার্গে অনেক হোটেল আছে যেগুলি আপনারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে বুক করে এখানে স্টে করতে পারেন, যদিও হোটেলগুলি বেশ এক্সপেন্সিভ। আমরা আমাদের এই ট্যুরে ঘুরে নিয়েছিলাম 0 পয়েন্ট বালতালের দিকটা। আমরা থাজিবাস গ্লেসিয়ার দিকে গেলাম না, আমরা অন্য দিকটায় চলে এলাম। ওটা হচ্ছে 4টে পয়েন্ট। 1 নম্বর হচ্ছে একটা ফিশিং পয়েন্ট বললো, 2 নম্বর জিপ লাইন, 3 নম্বর হচ্ছে কাশ্মীর লাস্ট ভিলেজ, আর 4 নম্বর হচ্ছে অমরনাথ যাত্রার বালতালের থেকে অমরনাথ যাত্রার যে জায়গাটা ওখানটা। তো দেখে নি একবার। প্রথমে এইটাই আমাদের বলেছিল হচ্ছে 7,000 টাকা করে। তো অনেকটা এগিয়ে আসার পরে, মানে আপনাকে যেখানে নামাবে ওখান থেকে যদি আপনারা একটু এগিয়ে আসেন, এগিয়ে এলে কিন্তু গাড়ির রেট অনেক কমছে। আমরা কিছুটা এগিয়ে এসে 3,500 পেলাম। লাস্ট আমরা যে গাড়িটা করলাম বার্গেনিং করে, ওটা 2,000-এ পেয়েছি। শেষ কয়েকদিনের অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে 0 পয়েন্টের ওখানে ধস নামার জন্য 0 পয়েন্টের রাস্তা বন্ধ, তাই আমাদের এই যাত্রার শেষ গন্তব্য হবে বালতাল। সোনমার্গ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আমাদের প্রথম গন্তব্য ছিল ফিশ পয়েন্ট। ফিশ পন্ডে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। ভিতরটা একটা পার্ক টাইপের আছে এরকম, এই হচ্ছে পার্ক। তো দেখা যাক ফিশ পন্ড কোথায় দেখতে পাই। এখন ফিশ পন্ড কিছু দেখতে পাইনি, এটা নর্মাল একটা পার্ক, ছবি টবি তোলার জন্য ভালো। এটি আর্টিফিশিয়ালি তৈরি একটি জলাশয়। এখানে এসে মাছের দর্শন না পেলেও অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ দেখে মন কিন্তু ভরে গেছিল। এই আমার পিছনে যেটা দেখছেন এটাই হচ্ছে ফিশ পন্ড। ফিশ আছে নাকি জানি না, বাট বেশ ভালো, সিনিক বিউটি হিসেবে ভালো। বসলে কিছুক্ষণ বসে সময় কাটালে ভালো লাগবে, আসতে পারেন। আহামরি দেখার কিছু নেই।
সোনমার্গের প্রধান আকর্ষণ থাজিওয়াস গ্লেসিয়ারের দিকটা গেলাম না বলে প্রথমটায় বেশ আফসোসই হচ্ছিল, বাট ফিশ পয়েন্ট থেকে বেশ কিছুটা এগিয়ে আসার পর যেন দৃশ্যটাই পাল্টে গেল এবং মনে হতে লাগলো এই দিকটা না এলে সত্যিই ভুল করতাম। রাস্তায় যেতে যেতে এরকম একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে, একবার ভিউটা দেখুন, অসাধারণ, দারুণ লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই কিছুক্ষণ। কিন্তু এটা যেহেতু কোনো পয়েন্ট না, তো আমাদের ড্রাইভার সাহেব বললেন যে তাড়াতাড়ি ফটো তুলে বেরিয়ে যেতে হবে, বাকি জায়গাগুলো দেখার আছে, এর থেকেও নাকি ভালো ভালো জায়গা আছে। তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। এই পয়েন্ট, এটা কোনো পয়েন্ট না, স্পেসিফিক্যালি এর কোনো নাম নেই, তো ওই জন্য নাম বলতে পারলেন না, তবুও উনি এসে আমাকে বললেন যে বরফবালা পয়েন্ট। তো চলুন নেক্সট কি আছে দেখা যাক। সুদূর বিস্তৃত রাস্তা, তারই পাশ দিয়ে বয়ে চলেছে নালা সিন্ধ রিভার। তারই উপর ভেসে রয়েছে বরফ, সবুজে বরফে মিশে এই যে প্রাকৃতিক দৃশ্য, এর থেকে যেন চোখই ফেরানো যায় না। বুঝতে পারছিলাম না যে কখন ক্যামেরা বন্ধ করব আর কোথায় ক্যামেরা খুলব। আমরা এই জায়গাটা এসে নামলাম, এটাও কোনো পয়েন্ট না, বাট দারুণ দেখতে লাগছে, ওই জন্য ড্রাইভার দাদা নিজেই নামালেন, বললেন যে একবার দেখে নিন, 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যে চলে আসবেন, কোনো পয়েন্ট না, ওই জন্য জাস্ট বেশিক্ষণ টাইম নেবেন না, একবার দেখে নিন জায়গাটা। দারুণ, মানে এখানে যদি আপনারা পয়েন্ট দেখতে আসেন তাহলে কিন্তু হবে না, এখানে যে ল্যান্ডস্কেপ সে অসাধারণ, মানে যেদিকেই তাকাবেন মন ভরে যাবে, অসাধারণ। আপনি পুরো দেখুন, যেখানে তাকাবেন সেইখানটাই মনে হবে যেন ফটো তুলি, মানে দারুণ দারুণ, অসাধারণ। এরপর আরো 3 কিলোমিটার মতো এগোতেই আমরা দেখতে পেলাম কাশ্মীরের লাস্ট ভিলেজ। এরপরে কাশ্মীর শেষ এবং লাদাখের শুরু। বালতাল লাদাখেরই অন্তর্গত। আমরা এখন দাঁড়িয়ে এই বালতালে, বালতাল থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, একটা হচ্ছে চন্দনবাড়ি থেকে আর একটা হচ্ছে বালতাল থেকে। তো এইটাই হচ্ছে বালতাল, আমার পিছনে যেই ঘেরা জায়গাটা দেখছেন এটাই বেস ক্যাম্প, অমরনাথ যাত্রার যে বেস ক্যাম্প এইটা। আর এই যে পিছনে পাহাড় দুটো দেখছেন, এই পাহাড় দুটোর মাঝ থেকে পাহাড়টার পিছন দিকটা হচ্ছে অমরনাথ। তো মোটামুটি ড্রাইভার দাদা যেটা বললেন সেই অনুযায়ী বলছে এখান থেকে নাকি 13 কিলোমিটার। এই সোজা গিয়ে অমরনাথ যাত্রার জন্য এই দিক দিয়ে উঠে উপরের দিকে যেতে হয়, আর এই দুটো যে পাহাড় আছে এই দুটো পাহাড়ের মাঝখানটা দিয়ে ওই দিকে হচ্ছে অমরনাথ ধাম। তো চলুন, এখানে আর তেমন কিছু দেখার নেই, এই হচ্ছে সিনিক বিউটি। আর আমরা একটু এই সাইডটায় যাবো, ওই টানেলের সাইডে, এখান দিয়ে ভিতরে ঢুকে উল্টো দিকে একটু বরফ টরফ আছে, তো দেখি কতটা কি দেখা যায়, একবার আপনাদেরও দেখাই, চলুন। অমরনাথ বেস ক্যাম্পের যে জায়গাটা ওর ঠিক উল্টো দিকে, মানে রাস্তাটা ঠিক উল্টো দিকে এরকম একটা ক্রিয়েটেড পয়েন্ট এরা করেছে, মানে এখন এই মুহূর্তে বরফ আছে তাই এটা একটা পয়েন্ট, আমার কোনো নাম নেই। তো এখানে একটু মজা টজা করা যাক, দেখি কেমন কি লাগে, এই হচ্ছে ব্যাপার। খুব একটা ঠান্ডা নেই, মানে ওয়েদার খুব সোবার, যেহেতু বৃষ্টি হয়নি, রোদ উঠেছে,
আর ঠান্ডা একদমই নেই, মানে জামা খুলে ঘোরা যাচ্ছে, কোনো অসুবিধার কিচ্ছু হচ্ছে না। তো চলুন একটু স্নো অ্যাক্টিভিটি করি, কি হয় দেখি। বরফে হেঁটে হেঁটে উঠছি, পা স্কিড করছে, বাট ভালো লাগছে। বাপরে স্লিপ করছে এখানে। যখন বরফে হাঁটবেন অবশ্যই খাঁজে খাঁজে পা দেবেন, নাহলে স্কিড করে যাবেন। আপনারা এখানে এসে স্লেজ গাড়ি চড়তে পারেন। ওপরে নিয়ে গিয়ে এবং নিচে নামানো অবধি তারা 200 টাকা চার্জ করছিল। জিরো পয়েন্ট আজকে বন্ধ, ওদিকে কালকে খুব বৃষ্টি বৃষ্টি হয়েছিল। আপনারা আমার যদি গুলমার্গের ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন, মানে খুব খারাপ অবস্থা ছিল। তো ওই জন্য ওদিকে রাস্তা বন্ধ, ওই জন্য জিরো পয়েন্ট আর হবে না। তো আমি রেকমেন্ড করব যে আপনারা এদিকটা একবার আসতে পারেন, ভালো লাগবে। মানে হাজিওয়াস গ্লেসিয়ার তো অবশ্যই ভালো, নো ডাউট, বাট এদিকটাও এলে এদিকটাও কিন্তু ভালো লাগবে। এর সঙ্গে যদি জিরো পয়েন্টটাও জুড়ে যায়, আমরা যেতে পারলাম না। তো আপনারা কেউ যদি যান, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের আজকের জার্নি এখানেই শেষ। সোনমার্গে কিছু স্ক্যাম হয়, সেগুলো থেকে কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। তার মধ্যে একটি হলো, এখানে যে কোনো জায়গায় অবশ্যই বার্গেনিং করতে ভুলবেন না কিন্তু। 2 নম্বর, আপনাকে সোনমার্গের পার্কিংয়ে যেখানে গাড়ি থেকে নামাবে সেখান থেকে সাইড সিনের জন্য ঘোড়া বা কার বুক করতে বলবে। অনেক রকমভাবে জোরও করবে এবং তাতে সায় দেবে আপনার গাড়ির ড্রাইভার। বাট ওখান থেকে গাড়ি বা ঘোড়া বুক করবেন না। অ্যাকচুয়ালি সোনমার্গে প্রচুর দালাল আছে যাদের সাথে আপনার ড্রাইভারের সেটিং থাকে কমিশনের জন্য, এবং তাই এদের রেট হয় আকাশ ছোঁয়া। বেটার হবে ওখান থেকে বেরিয়ে আসবেন, মেন রোড ধরে বেশ কিছুটা এগিয়ে এসে ডাইরেক্ট কোনো ড্রাইভার বা ঘোড়া সহিসের সাথে কথা বলে নেবেন। দেখে নেবেন যেন মাঝে কোনো ব্রোকার না আসে, তাহলে ঘোড়া 1000 থেকে 1200 এবং গাড়ি 2000 থেকে 3000-এর মধ্যে পেয়ে যাবেন। প্রায় 4:30 নাগাদ আমরা এসে পৌঁছাই সোনমার্গ পার্কিংয়ে এবং সেখান থেকে আমরা যাত্রা করি শ্রীনগরের উদ্দেশ্যে। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। পরদিন অর্থাৎ 21শে এপ্রিল 2025 আমরা বেরিয়ে পড়েছিলাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে, এবং 22শে এপ্রিল 2025 ঘটেছিল সেই মর্মান্তিক পেহেলগাঁও হত্যাকাণ্ড। পেহেলগাঁও গিয়ে আমাদের কি হয়েছিল, আমরা কি কি করেছিলাম, কিভাবে ছিলাম, তা থাকলো আমার পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।